হ্যালো এভরিওয়ান। সো পজিটিভ ক্যাটালিস্ট সিরিজের এটা আমাদের থার্ড লেকচার। সেকেন্ড লেকচারে আমি টাইপস অফ রিয়াকশনের দুটো টাইপ কমপ্লিট করে দিয়েছি, সেটা হচ্ছে কম্বিনেশন এবং ডিকম্পোজিশন। এই ব্যাপারটা কমপ্লিট করে দিয়েছি। এই লেকচারে আমি বাকি দুটো সিমিলার প্যাটার্ন কভার করব, ডিসপ্লেসমেন্ট এবং ডাবল ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? সো ডিসপ্লেসমেন্ট প্রথমে তোমাকে একটুখানি আমি বুঝিয়ে দিই। ডিসপ্লেসমেন্ট ব্যাপারটা কি? ডিসপ্লেসমেন্ট ব্যাপারটা হচ্ছে কি, ধরো এ এবং বি, এ আছে, এ বি আছে, তার সঙ্গে এসছে কে না একটা সি, এই রং করে দিচ্ছি, ঠিক আছে, সি। এইবারে কি হলো, এ আলাদা সি আলাদা, তো এইবারে সি এরা দুজন রিয়াকশন করছে। এবার এ কি করলো, সি এর সঙ্গে রিয়াকশন করে দিল, আর বি কে কি করে দিল, বাগিয়ে দিল, ডিসপ্লেস করে দিল। তাই জন্য এটা নাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট রিয়াকশন মানে এ বি প্লাস সি, এটা কি তৈরি হয়ে যাবে না এ সি প্লাস বি। ঠিক আছে? এ সি, আরে কালারটা আলাদা হয়ে গেল, এ সি, এ তার সঙ্গে সি, ঠিক আছে, সি প্লাস কি হলো, মানে এটা কি হলো, এ সি প্লাস বি কে কি করে দিল, আলাদা করে দিল, মানে এটা কি হয়ে গেল, বি। তো ইন শর্ট আমি যদি লিখতে চাই তাহলে কি লিখতে পারি না এ বি রিঅ্যাক্টস উইথ সি, কি তৈরি হলো না এ সি প্লাস বি, তার মানে এ সি এবং বি বেরিয়ে চলে গেল। তো এই টাইপের রিয়াকশনকে কি বলা হয়, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। নাম থেকেই কিন্তু বুঝতে পারছো, যদি তুমি খুব কনসিয়াসলি নামগুলোকে ডিকোড করো রিয়াকশনের, তাহলেই কিন্তু তোমার ডেফিনেশন মুখস্থ করার দরকার হবে না, নামটাকে ডিকোড করো। কি লেখা আছে, একটা এক্সপেরিমেন্ট দিয়ে এনসিইআরটি এই রিয়াকশনটা শুরু করেছে, যে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, এটা এনসিইআরটি একটা অ্যাক্টিভিটি দিয়ে শুরু করেছে। তো সেই অ্যাক্টিভিটিটা আমি তোমাকে বুঝিয়ে দিতে চাইছি। ঠিক আছে? অ্যাক্টিভিটিটা বুঝিয়ে দিতে চাইছি কি, একটা টেস্ট টিউবে কপার সালফেট পেন্টাহাইড্রেট সলিউশন নেওয়া হয়েছে। কি সলিউশন নেওয়া হয়েছে, কপার সালফেট, খুবই সুন্দর কালার, হয়তো তোমরা সবাই জানো এটা দারুণ কপার সালফেটের একটা ব্লু কালার আছে। তো এই কালারটা কিন্তু এই কম্পাউন্ডটার জন্য হয়, শুধু কপার সালফেটের জন্য নয়। তুমি যদি শুধু কপার সালফেট এরকম লেখো তাহলে কিন্তু দিস ইজ হোয়াইট, একদম পরিষ্কার শুনে নাও, দিস ইজ হোয়াইট। এবং এই যে কালারটা, এই কালারটা কিন্তু তোমার কি হচ্ছে না ব্লু কালার, এই কালারটা কিন্তু তোমার কি হচ্ছে না ব্লু। দেখা গেল না, শুধু ব্লু নেওয়ার জন্য নিলাম, একদমই কন্ট্রাস্টে যাইনি, তোমাকে শুধু ব্লু দেখাবার জন্য দিলাম। তো এইটাই কিন্তু কি হচ্ছে না কপার সালফেটের কালার। যদি তুমি এইটাই নিয়ে নাও অ্যানহাইড্রাস, আগের লেকচারে বলেছি এটাকে বলা হয় ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। যদি তুমি হিট করো, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন এসকেপ হয়ে যাবে, উড়ে যাবে, যে পার্টটা পড়ে থাকবে সেটা কি না অ্যানহাইড্রাস কপার সালফেট which is white in color। যাই হোক, এটা আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্যতে এবার আসা যাক যে ব্লু কালারটা কিন্তু এই কম্পাউন্ডটার জন্য, কপার সালফেট পেন্টাহাইড্রেটের জন্য। ঠিক আছে? তো টেস্ট টিউব নেওয়া হয়েছে এবং এখানে কি নেওয়া হয়েছে না দেখো, দুটো আয়রন নেইল নেওয়া হয়েছে। ঠিক আছে? আয়রন নেইল টেকেন আউট ফ্রম কপার সালফেট সলিউশন, মানে প্রথমে কি হয়েছে না একটা ক্লিয়ার আয়রন নেইল নেওয়া হয়েছে, তারপরে দেখিয়েছে যে আয়রন নেইলটাকে কপার সালফেট সলিউশন থেকে বের করার পরে ওর কি অবস্থা হয়েছে। আই রিপিট, একটা টেস্ট টিউব, কপার সালফেট সলিউশন, আর একটা টেস্ট টিউবেও কপার সালফেট সলিউশন, দুটো টেস্ট টিউবে কপার সালফেট সলিউশন রাখা হয়েছে। একটা টেস্ট টিউবের মধ্যে ওই আয়রন নেইল দুটোকে ডোবানো হয়েছে, আর একটাতে কিন্তু ডোবানো হয়নি। কেন? তোমাকে যখন অবজার্ভ করতে হবে তখন একটা তো স্ট্যান্ডার্ড রাখতে হবে। খুব ভালো করে এই জায়গাটা বোঝো, তোমাদের এক্সপেরিমেন্টাল মাইন্ডটা একটুখানি অভাব থাকে, যেটা আমি আমার স্টুডেন্টদের দিয়ে দেখেছি, তাই বলছি। খুব ভালো করে গল্পটা শোনো। কপার সালফেট ইজিলি অ্যাভেলেবেল, দুটো টেস্ট টিউবে কপার সালফেট সলিউশন আছে, দুটোরই ব্লু কালার। এবার তুমি কি করছো, একটা টেস্ট টিউবের মধ্যে আয়রন নেইল দুটোকে ডোবাচ্ছ। ঠিক আছে? তিনটে নেইল রেখেছো আয়রনের, দুটো আয়রন নেইলকে ডুবিয়ে দিলে, এখন দুটোর জায়গায় একটাও ডোবাতে পারো, কোনো প্রবলেম নেই, আয়রন নেইলকে ডুবিয়ে দিলে।
দুটো এই জন্য ডোবানো হয় যে কালারের অবজারভেশনটা ভালো করে দেখা যায়। যেই তুমি আয়রন নেল ডুবিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে, আধ ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা, তারপর অবজার্ভ করবে কি যে ব্লু কালারটা কিন্তু কি হয়েছে না একটা ফেড কালার হয়ে গেছে, মানে যে একটা ব্রিলিয়ান্ট ব্লু কালার ছিল সেটা কিন্তু ফেড হয়ে গেছে। আমি বলবো না কি একদম কালারলেস হয়ে গেছে, কিন্তু কি হয়ে গেছে না ফেড হয়ে গেছে। এবং আয়রন নেলটা শুরুতে যে কালার ছিল পরেও কিন্তু একটা কপারের কালার নিয়ে নিয়েছে। এই দুটো কালারের মধ্যে ডিফারেন্স বোঝো। এই যে শুরুতে যে আয়রন নেল ছিল এবং এই সলিউশন থেকে বের করার পরে আয়রন নেল টেকেন আউট ফ্রম কপার সালফেট সলিউশন বের করার পরে যে কালারটা হয়েছে সেটা কিন্তু কপারের কালার হয়ে গেছে। এটা হলো কি করে? কপার সালফেটের কালার কি হলো, গায়েব হয়ে গেল, আর এর কালারটা কি হয়ে গেল না একটা ব্রাউন কপারের কালার চলে এলো। তো এই ব্যাপারটা হলো কি করে? এই জিনিসটা ফেড হয়ে গিয়ে একটা লাইট গ্রিন বা আসে না, অলমোস্ট একটা লাইট গ্রিন বা কালারলেস টাইপের চলে আসে, মানে ব্লু কালার যেটা সেটা থাকে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এর কারণটা কি? এর কারণ হচ্ছে আয়রন প্লাস কপার সালফেট। এর কারণ কি হচ্ছে না আয়রন প্লাস কপার সালফেট। ঠিক আছে, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে অ্যাকুয়াস। ঠিক আছে, ওই যে বললাম আয়রন সালফেট এন্ড কপার কেও কি করে দেবে ডিসপ্লেস, তাই জন্য রিঅ্যাকশনটার নাম ডিসপ্লেসমেন্ট। তো এইবার কথা হচ্ছে FeSO4 প্লাস Cu। FeSO4 কি হয়ে গেল অ্যাকুয়াস, Cu কি হয়ে গেল সলিড। এইবার তুমি বুঝতে পারছো যে এর কালারটা কেন ফেড হচ্ছে, কেন কি অ্যাকুয়াস কপার সালফেট ব্লু, অ্যাকুয়াস ফেরাস সালফেট হচ্ছে একদম লাইট গ্রিন কালার। তো লাইট গ্রিনটা অতটা বোঝা যায় না, কিন্তু ব্লুটা যে কমে যাচ্ছে সেটা বোঝা যাবে পাক্কা। ঠিক আছে, আমি একবার দেখিয়ে দেবো এক্সপেরিমেন্টটা করে, আমার ইচ্ছে আছে থিওরিটা শেষ করে এক্সপেরিমেন্টটা করাবো। তো এখানে কি হচ্ছে যে কপার সালফেটটা কি হয়ে যাচ্ছে ফেরাস সালফেটে কনভার্ট হয়ে যাচ্ছে। এইবারে যে আয়রনটা সলিড হচ্ছে সে কোথায় যাচ্ছে, সে এই নেলটার মধ্যে ডিপোজিট হচ্ছে। দ্যাট ইজ ওয়াই দ্য নেল ইজ কনভার্ট টেকিং দ্য কালার অফ কপার। নেল যেটা সেটা কপারের কালারটা নিয়ে নিচ্ছে, বুঝতে পারলাম? নেলটা কপারের কালারটা নিয়ে নিচ্ছে, কেন কি কপার ডিসপ্লেস হয়ে গেছে। তো কপার ডিসপ্লেস হয়ে কার ঘাড়ে চাপবে? এই যে নেলগুলোর ঘাড়ে চাপবে এন্ড আয়রন সলিউশনে চলে আসবে। তো আয়রন সালফেট তো ব্লু নয়, তার মানে তুমি এই কালারেও চেঞ্জ দেখছো, নেলটাতেও চেঞ্জ দেখছো। দারুণ কিন্তু রিঅ্যাকশনটা, আমি ডেফিনেটলি করে তোমাদের দেখাবো, একটু সময় দাও। ঠিক আছে, তো আবার বোঝো, নেলকে তুমি কপার সালফেটে ডোবালে, কপার সালফেটের কালার চলে গেল, কপারের কালারটা কিসে চলে গেল না ওই লোহার পেরেকটাই চলে গেল। তার মানে কপার যে ডিসপ্লেস হচ্ছে সেটা লোহার পেরেকের উপর কামড়ে ধরে। দ্যাট ইজ দ্য ফাইনাল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। সো এটা এনসিইআরটি তে সুন্দরভাবে দেওয়া আছে। আরো কিছু ডিসপ্লেসমেন্ট, যেমন জিঙ্ক যদি কপার সালফেটের মধ্যে ডোবাও তাহলেও কিন্তু কপার ডিপোজিট হবে। অ্যালুমিনিয়াম কপার সালফেটে ডোবাও, অ্যালুমিনিয়াম কি হয়ে যাবে কপার ডিপোজিট হয়ে অ্যালুমিনিয়াম সালফেট সলিউশনে আসবে। আয়রন তো করেই দিয়েছি। লেড কি হবে, লেড ক্লোরাইড হবে এবং কপার ডিপোজিট হবে। এইবার সব থেকে বড় প্রশ্ন যেটা তুমি আমাকে করতে পারো এবং যেটা এনসিইআরটি কিন্তু এখানে মেনশন করেনি, ঠিক আছে, সেটা হচ্ছে কে কাকে ডিসপ্লেস করবে। উল্টোটাও তো হতে পারে। আমি যদি এই রিঅ্যাকশনটা দিয়ে তোমাকে বলি, তুমি বলবে আরে এটাও তো হতে পারে না। আবার ভালো করে ভিডিওটা দেখো, দরকার হলে পজ করে ব্যাকে যাও, খুব ঠান্ডা মাথায় শোনো যে কে কাকে ডিসপ্লেস করবে। কে কাকে ডিসপ্লেস করবে দ্যাট ইজ ফ্রম ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। একটা দারুণ দারুণ ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ভালো করে। এটা কিন্তু এনসিইআরটির এই জায়গাতে এই টেক্সট বুকে দেওয়া নেই, এই অবস্থায় আছে কোনো না কোনো জায়গায়, এই চ্যাপ্টারে নেই। খুব ভালো করে দেখো রিঅ্যাক্টিভিটি সিরিজ। রিঅ্যাক্টিভিটি সিরিজের একটা পোরশনে কি আছে এখানে লেখা যাবে না, একটা পোরশনে কি আছে হাইড্রোজেন, তা লিখলে এদিকে চলে যাবে, বুঝছো? হ্যাঁ, একটা পোরশনে কি আছে হাইড্রোজেন। সমস্ত মেটাল যারা হাইড্রোজেনের উপরে আছে তারা কি হচ্ছে, these metals are more reactive than hydrogen. More reactive metal can displace less reactive metal. আমার সঙ্গে আবার বলো, খুব ইম্পর্টেন্ট, more reactive metal displace less reactive metal from its aqueous solution of salt. তার মানে
ইলেকট্রোকেমিক্যাল সিরিজে বা এটাকে অ্যাক্টিভিটি সিরিজও বলা হয়, এই অ্যাক্টিভিটি সিরিজ বলাটা মোর প্রেফার্ড। কেন? ইলেকট্রোকেমিক্যাল সিরিজে মানে এখানে কি হয়, আরো অনেক মেটালস নন মেটালস আছে, পুরো মিলিয়ে মানে সমস্ত এলিমেন্টের একটা সিরিজ করে দেওয়া হয়েছে যাতে রিঅ্যাক্টিভিটি অর্ডারটা বোঝা যায়। তো তার একটা পোর্শন কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি যতটা তোমাদের এখন দরকার, তা না হলে কনফিউজ হয়ে যাবে। এই সিরিজটা কিন্তু বিশাল বড়। ওকে, তো আসা যাক এবারে কি হাইড্রোজেনের ওপর যারা যারা আছে তারা কি বললাম যে মোর রিঅ্যাক্টিভ দ্যান হাইড্রোজেন। তার মানে তারা কি করতে পারবে না, অ্যাসিড থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে। মানে কি, একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। জিঙ্ক। জিঙ্ক কোথায় আছে দেখো, এই আমার পজিশনটা হাইড্রোজেন। যদি দেখতে না পাও একটু জুম করো, নালে ডাউনলোড করলে পেয়ে যাবে এটা। ঠিক আছে, হাইড্রোজেন এই পজিশনে আছে, এর ওপরে লেড, টিন, আয়রন, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা সবাই কিন্তু হাইড্রোজেনের থেকে মোর রিঅ্যাক্টিভ। মনে কি করে রাখবে, যেগুলো আমাদের কপার, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, মার্কিউরি, বাস এটুকু তোমার মনে রাখলেই হবে যে এই মেটালগুলো হাইড্রোজেনের থেকে লেস রিঅ্যাক্টিভ। কপার, সিলভার, গোল্ড এটা তো মনে থেকেই যাবে। ঠিক আছে, কপার, সিলভার, গোল্ড আর তার সঙ্গে প্ল্যাটিনাম, মানে যে নোবেল, যারা লেস রিঅ্যাক্টিভ। ঠিক আছে, গোল্ড লেস রিঅ্যাক্টিভ, সিলভারও খুব বেশি রিঅ্যাক্টিভ নয়, মার্কিউরি এবং প্ল্যাটিনাম। তো এরা কি হচ্ছে না, হাইড্রোজেন থেকে লেস রিঅ্যাক্টিভ, এরা হাইড্রোজেনকে রিপ্লেস করবে না। বাকি যাবতীয় রিঅ্যাক্টিভ মেটাল তারা কি করবে না, তারা যদি অ্যাকুয়াস সলিউশন অফ, অ্যাকুয়াস মানে ডাইলিউট হয়, অ্যাকুয়াস সলিউশন অফ H2SO4 এর সঙ্গে রিঅ্যাকশন করে, তাহলে কি করবে না, জিঙ্ক সালফেটকে নিয়ে নেবে, হাইড্রোজেনকে ডিসপ্লেস করে দেবে। এবার ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটার মানে বুঝছো তো, কি তৈরি হয়ে যাবে, ZnSO4 প্লাস H2 গ্যাস। বোঝা গেল ব্যাপারটা? তার মানে H2 কি হলো, ডিসপ্লেস হলো। তো মাথায় রাখবে, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তৈরি হয়। আমার কোয়েশ্চেন ব্যাংকে আমি ডেফিনেটলি এগুলো পুরো ডিটেল কভার করব। এখন তো তোমাদের জাস্ট থিওরিটুকু বলছি, ডিটেল কোয়েশ্চেন ব্যাংক সিরিজটা আরো ভালো করে দেখো। তো কি হবে না, প্রতিটা মেটাল এর মধ্যে যারা আছে তারা হাইড্রোজেনকে করতে পারবে ডিসপ্লেস অ্যাসিড সলিউশন থেকে। এবার কথা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম এরা এতটাই রিঅ্যাক্টিভ, এদেরকে কিন্তু নেওয়া হয় না, বিকজ জলের মধ্যেও আগুন ধরে যায়। তার মানে আমরা এক্ষেত্রে কাকে কাকে কনসিডার করতে পারি, লেড, টিন, আয়রন, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম তক আমরা কনসিডার করতে পারি। আর এই রিঅ্যাকশনটাই যদি আমাদের দেওয়া হয় কপার প্লাস H2SO4, আমি সিম্পলি কি লিখবো, কি নো রিঅ্যাকশন। এক্ষেত্রে কি হয়ে যাবে না, H2 ডিসপ্লেস হবে না, বিকজ কপারের সেই ক্যাপাসিটি নেই। কপার ইজ লেস রিঅ্যাক্টিভ মেটাল। এই কাজটা কারা করতে পারবে, যারা মোর রিঅ্যাক্টিভ দ্যান হাইড্রোজেন। ঠিক আছে, এবার একটুখানি কনসেপচুয়ালি ভাবো, কি জিঙ্ক কিন্তু কি করতে পারবে, আয়রন সল্ট থেকে আয়রনকে ডিসপ্লেস করতে পারবে। মানে বোঝো ভালো করে, জিঙ্ক কোথায় আছে, আয়রনের উপরে, জিঙ্ক ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান আয়রন। তাহলে আমি যদি লিখি জিঙ্ক প্লাস FeSO4, তো এটা কি হয়ে যাবে, ZnSO4 প্লাস Fe। কেন না, এ মোর রিঅ্যাক্টিভ, এ সালফেটকে নিয়ে নেবে, আয়রনকে বলবে তুই বেরিয়ে যা। সিম্পল, রিঅ্যাক্টিভিটি বেশি, ধাক্কা মেরে বের করে দেবে, একদম সিধা হিসাব। ঠিক আছে, পাওয়ার বেশি, ধাক্কা মেরে বের করে দেবে। তার মানে এই উল্টো কাজটা কিন্তু হবে না, আয়রন কিন্তু জিঙ্ককে বের করতে পারবে না। দেখো কেন, আয়রন অ্যাক্টিভিটি সিরিজে জিঙ্কের নিচে আছে। খুব সুন্দর, এটা একদম ডাউনলোড করে মাথায় বসিয়ে নেবে কি এই অ্যাক্টিভিটি সিরিজের অ্যাকর্ডিং কিন্তু ডিসপ্লেসমেন্টটা হবে। তা না হলে তুমি পরীক্ষার হলে মাথা ধরে বসে থাকবে কি কে কাকে ডিসপ্লেস করবে। খুব সিম্পল আনসার, মোর রিঅ্যাক্টিভ মেটাল ডিসপ্লেস লেস রিঅ্যাক্টিভ মেটাল। ঠিক আছে, বোঝা গেল। এবার আসা যাক ডাবল ডিসপ্লেসমেন্ট। ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটা কি না, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটাও কিন্তু এনসিইআরটি একটা অ্যাক্টিভিটি দিয়ে শুরু করেছে। আমি অ্যাক্টিভিটির ছবিটা বই থেকে তুলে নিয়েছি, এনসিইআরটি টেক্সট বুক থেকে তুলে নিয়েছি। ঠিক আছে, রিঅ্যাকশন ইন হুইচ দেয়ার ইজ অ্যান এক্সচেঞ্জ অফ আয়ন্স বিটুইন রিঅ্যাক্টেন্টস আর কল্ড ডাবল ডিসপ্লেসমেন্ট। এখানে কি হচ্ছিল না, একজনকে পুরো বের করে দিচ্ছিল, এখানে কি না আয়নটা জাস্ট এক্সচেঞ্জ হয়ে যাবে দুজনের মধ্যে। ঠিক আছে, ওকে। সো একটা এক্সপেরিমেন্ট দিয়ে এনসিইআরটি এই ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটা বুঝিয়েছে। কি বলছে, টেক about 3 ml of sodium sulfate solution. Sodium sulfate মানে কি Na2SO4,
সালফেটের ভ্যালেন্সি 2, সোডিয়ামের 1, এক্সচেঞ্জ করে Na2SO4 কি ফর্মে আছে? অ্যাকুয়াস। In another test tube, take about 3 ml of barium chloride, BaCl2 aqueous. এবার কি বলছে না দুটোকে মিক্স করে দাও। এই যে দেখো ক্লিয়ার সলিউশন, দুটোকে মিক্স করে দাও। এবার তোমাকে জিজ্ঞেস করছে হোয়াট ডু ইউ অবজার্ভ, এটাও আমি দেখাবো, এই এক্সপেরিমেন্টটাও দেখাবো। যতগুলো অ্যাক্টিভিটি আছে তার মধ্যে যেটুকু বাড়িতে দেখানো পসিবল আমি ডেফিনেটলি দেখিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট কি বলছে, তোমার অবজারভেশন কি হবে? তো অবজারভেশনের আগে তুমি একটু ভেবে দেখো যে নামটা তুমি ডিকোড করো, ডাবল ডিসপ্লেসমেন্ট, আয়ন এক্সচেঞ্জ হবে। তো কি হবে না এর ক্যাটায়ন কে না সোডিয়াম, এর অ্যানায়ন কে না Cl, এর ক্যাটায়ন কে না বেরিয়াম, এর অ্যানায়ন কে না সালফেট। তার মানে ডাবল ডিসপ্লেসমেন্ট মানে তুমি যে এক্সচেঞ্জ অফ আয়ন করবে, তো এক্সচেঞ্জ অফ আয়ন করলে তুমি কি পাবে? NaCl2, বিকজ তোমার লেফট সাইডে দুটো সোডিয়াম অ্যাটম আছে, দুটো ক্লোরিন অ্যাটম আছে। তো আমি কি করলাম 2NaCl, সলিবল মানে কি হয়ে গেল অ্যাকুয়াস, আর কি হয়ে যাবে BaSO4। BaSO4টা কিন্তু ইনসলিবল, এটা কি ফর্মে এসে যাবে দেখো, আমি কিন্তু কি লিখলাম না ডাউনওয়ার্ড অ্যারো। ডাউনওয়ার্ড অ্যারোর মানে কি বেরিয়াম সালফেট প্রেসিপিটেট ফর্মে এসে যাবে। বেরিয়াম সালফেট কি ফর্মে এসে যাবে? প্রেসিপিটেট ফর্মে এসে যাবে, ঠিক আছে। তো হোয়াইট সাবস্টেন্স which is insoluble in water is formed। এইবারে ধরো তুমি কিচ্ছু জানো না, তুমি শুধু এই এক্সপেরিমেন্টটা করলে, দুটো আয়নকে এক্সচেঞ্জ করে নিলে, করে তুমি জানো কি NaCl যে তৈরি হচ্ছে ওটা তো আমাদের কমন সল্ট, ওটা তো সলিউশনেই থাকবে, ওটা বাইরে আসবে না। তো বাইরে যে আসবে সে কে না বেরিয়াম সালফেট, তার একটা কি হবে না হোয়াইট প্রেসিপিটেট তৈরি হবে, ঠিক আছে। এবার আগে দেখা যাক, এই যে রিঅ্যাকশনটা এনসিইআরটি তে দিয়েছে তুলে নিয়েছি। দ্য ইনসলিবল সাবস্টেন্স ফর্ম ইজ নোন অ্যাজ আ প্রেসিপিটেট। তার মানে রিঅ্যাকশনের পরে যদি কোনো প্রেসিপিটেট ফর্ম হয় দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য অবজারভেশন, ঠিক আছে। ফার্স্ট লেকচারে বলেছিলাম কন্ডিশনস। Any reaction that produce a precipitate can be called a precipitation reaction। যে রিঅ্যাকশনে প্রেসিপিটেট তৈরি হচ্ছে তাকেই আমরা কি বলবো না প্রেসিপিটেশন রিঅ্যাকশন। ফাইন, নেক্সট এসে যাও, টেক lead nitrate solution in a test tube, add potassium iodide। চলো দেখা যাক কি বলছে। টেক lead nitrate solution, lead NO3, lead-এর ভ্যালেন্সি 2, তো lead nitrate এটা কি ফর্মে আছে aqueous in a test tube, add potassium iodide Ki, that is also aqueous। এবার আশা করি তুমি এক্সচেঞ্জ করতে শিখে গেছো। তাহলে lead এর ভ্যালেন্সি 2, তো তুমি কি করবে PbI2 তৈরি করবে, প্লাস কি হয়ে যাবে KNO3। আশা করি তোমরা সবাই ফর্মুলা লিখতে জানো, যদি না জানো তাহলে লেখো, আমি ফর্মুলার মানে কেমিক্যাল ফর্মুলা লেখার একটা ট্রিক্স বলে দেবো, ঠিক আছে, কমেন্ট বক্সে লিখে দিও, তো বলে দেবো। এনিওয়ে, তো এক্ষেত্রে দেখো ব্যালেন্স হয়নি, দুটো আয়োডিন আমার লাগবে PbI2, মানে এখানে আমায় 2 করতে হবে। যেই আমি এখানে 2 করলাম, পটাশিয়াম 2 হয়ে গেল, তার মানে এখানেও আমায় 2 করতে হবে, কেন নাইট্রেট 2 আছে। তার মানে ব্যাপারটা যেটা হচ্ছে, প্রথমেই তোমাকে স্কেলেটন ইকুয়েশনটা লিখে নিতে হবে। স্কেলেটন ইকুয়েশনের অ্যাকর্ডিং তোমাকে দুটো সাইডে কি করতে হবে না ইকুয়াল নাম্বার অফ সেম টাইপ অফ অ্যাটম অন বোথ সাইড। যদি লেফট সাইডে একটা লেড থাকে, রাইট সাইডে একটা লেড, লেফট সাইডে দুটো নাইট্রেট, রাইট সাইডে দুটো নাইট্রেট, লেফট সাইডে দুটো পটাশিয়াম, রাইট সাইডে দুটো পটাশিয়াম, লেফট সাইডে দুটো আয়োডাইড, রাইট সাইডে দুটো আয়োডিন, ঠিক আছে। তাহলে তুমি জানো এটা অ্যাকুয়াস, তাহলে প্রেসিপিটেটটা কে তৈরি করবে PbI2, ঠিক আছে। তো হোয়াট ইজ দ্য অবজারভেশন, এ দেখো এটা আমি নেট থেকে নিয়েছি এবং আমি অ্যাকনলেজও করে দিয়েছি এনসিইআরটি অনলাইনকে, কি এই যে ঘটনাটা হয় lead nitrate and Ki কে যখন মিলিয়ে দেবে একদম ইনস্ট্যান্ট এইরকম একটা প্রেসিপিটেট দেখা যায়, বিকজ ইট ইজ ইনসলেবল। এবং lead এর ম্যাক্সিমাম সল্টই কিন্তু কি হয় বলতো, lead এর ম্যাক্সিমাম সল্টই ইয়েলো হয়, সব নয়। প্রেসিপিটেট যেমন lead nitrate কি ছিল কালারলেস ছিল, তো সব নয়। এই যে lead আয়োডাইড যে প্রেসিপিটেট গুলো মোস্টলি ইয়েলো হয়, তো এই যে ইয়েলো প্রেসিপিটেটটা দেখতে পেলে এটা কিসের না lead নাইট্রেটের, ঠিক আছে। তো এই লেকচারে আমরা কি করলাম না
ডিসপ্লেসমেন্ট এবং ডাবল ডিসপ্লেসমেন্ট কভার করলাম। সবচেয়ে ইম্পর্টেন্ট এই লেকচারে যেটা কি টেকঅ্যাওয়ে যেটা আমরা কভার করলাম সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজ। কে কাকে ডিসপ্লেস করবে প্রশ্নটা তোমাকে এখান থেকে করতে হবে। এর খুব ভালো ভালো কতগুলো প্রশ্ন আমি করিয়ে দেব, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো আমাদের নেক্সট লেকচার হচ্ছে রেডক্সের উপর। থ্যাংক ইউ এভরিওয়ান।